ইন্ডিয়ান ইকোনমি 101 ক্লাস 2 ক্লাস 2 যেটা আমি ফলো করছি রমেশ সিং এর ইন্ডিয়ান ইকোনমি বই থেকে। তো এটা ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ভিডিও, অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা দ্বিতীয় দুটো ভিডিও দিয়ে শেষ হবে। প্রথম ভিডিওটা 20 মিনিট মতো হয়েছিল। হঠাৎ করে ইন্টারনেট চলে যায়, ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি। তো এই ভিডিও 2 টা খুব একটা বড় হবে না, সংক্ষিপ্ত ভিডিও হবে। জাস্ট 7 to 8 মিনিট হবে। এখানে ৩ টে কনসেনসাস নিয়ে আলোচনা করা হবে। প্রথম কনসেনসাস হলো ওয়াশিংটন কনসেনসাস। তো ওয়াশিংটন কনসেনসাস প্রপোজ করে পিটারসন ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের সিনিয়র ফেলো আ জন উইলিয়ামসন। তো জন উইলিয়ামসন পিটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স থেকে তার প্রোফাইলটা দেখে নেওয়া যেতে পারে। তো তিনি 1989 এ সোভিয়েত ইউনিয়নের জাস্ট ফলের আগে, বার্লিন ওয়ালের পতনের আগে তিনি ওয়াশিংটন কনসেনসাস তুলে ধরেন। ওয়াশিংটন কনসেনসাস কি? না, নরমালি এটা একটা ক্যাপিটালিজম ইকোনমিক কনসেনসাস, যেটা আমেরিকান বা ওয়েস্টার্ন কান্ট্রির ইকোনমিক কনসেনসাস। যেটা অনেক আগে থেকে এই ইকোনমিক আইডিয়াটা চলে থাকলেও তিনি টার্মটাকে কয়েন করেন 1989 এ, ওয়াশিংটন কনসেনসাস। তো এখানে ওয়াশিংটন কনসেনসাসের আমরা দেখতে পারবো জন উইলিয়ামসন তার বক্তৃতা বা স্পিচ আছে একটা 8 মিনিটের। এটা archive.org থেকে নেওয়া হয়েছে, যেখানে অনেক হাই কোয়ালিটি হিস্টোরিক্যাল বিভিন্ন লিজেন্ডারি পার্সোনালের লেকচার পাওয়া যায় বা অডিও পাওয়া যায়। তো সেখানে ওয়াশিংটন কনসেনসাসের জন উইলিয়ামসনের যে John Williamson, অডিও। Senior Fellow at the Peterson Institute for International Economics, is back for part two of his discussion with me, Steve Wiseman, on the occasion of the issuing of a book in his honor. John, we began in part one talking about the devaluation debate when you were at the British Treasury in the 1960s, but actually, this sent you into a lifelong interest in exchange rates and studying their contribution to the external imbalances that contributed to the most recent crisis, according to some views. How did you, just in a personal way, become so deeply involved and fascinated by this subject? It happened even before the entry into the Treasury. When I was in graduate school, I remember being particularly concerned by external imbalances and taking very seriously an article by John Black in The Economist, which discussed the possibility of a crawling peg, and that was how I originally got the idea. He didn't call it a crawling peg. A crawling peg. Right. But he didn't call it that. Clearly it was the same idea, which had been around for a while. In fact, it was. Why did I become interested in this? I don't know. One becomes particularly interested in a particular field. Maybe for good reason, maybe for no reason at all. I don't recall us having a strong. আমি সম্পূর্ণ আ অডিওটা শুনলাম না। এটা archive.org থেকে যে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা শুনতে পারবেন। বাট হোয়াট ইস ওয়াশিংটন কনসেনসাস? ওয়াশিংটন কনসেনসাস কি? তো এটা আমরা পিটারসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারি। তাহলে খুব ডেডিকেটেড সোর্স, খুব গুড সোর্স। ওয়ান অফ দ্য লিডিং ইন্টারন্যাশনাল ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক। তো এখানে ওয়াশিংটন কনসেনসাসে ১০ টা রিকমেন্ডেশন আছে, পলিসি রিকমেন্ডেশন। যেখানে কি আছে না, ১ নম্বর আছে রিডিউস ন্যাশনাল বাজেট ডেফিসিট। 2. Direct spending from politically popular areas to a neglected field with high economic returns. 3. Reform the tax system. 4. Liberalize the financial sector with the goal of market determined interest rate. 5. Adopt a competitive single exchange rate. 6. Reduce trade restriction. 7. Abolish barrier to foreign direct investment. 8. Privatize state-owned enterprise. 9. Abolish policies that restrict competition. 10. Provide secure, affordable property rights. তাহলে আমরা মোটামুটি বুঝতেই পেরে গেছি যে ওয়াশিংটন কনসেনসাস অ্যাকচুয়ালি কি জিনিস। তাহলে ওয়াশিংটন কনসেনসাস অ্যাকচুয়ালি যেখানে অনেকটা ক্যাপিটালিস্টিক এবং অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, যেখানে ট্রেড ব্যারিয়ারকে রিমুভ করার কথা বলা হয়েছে, ফ্রি ট্রেডকে প্রমোট করা হয়েছে, বলা হয়েছে প্রাইভেটাইজেশনকে
প্রমোট করা হয়েছে এবং স্টেট রেস্ট্রিকশনগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং প্রপার্টি রাইটসকে সিকিউর করতে বলা হয়েছে এবং ট্যাক্স সিস্টেমকে রিফর্ম করতে বলা হয়েছে এবং ন্যাশনাল বাজেট ডেফিসিটকে রিডিউস করার কথা বলা হয়েছে। এটাই হচ্ছে ওয়াশিংটন কনসেনসাস। বাট আস্তে, আস্তে ওয়াশিংটন কনসেনসাস তার লিগ্যালিটি বা ভ্যালিডিটি হারিয়ে ফেলে 2008 এর ফিন্যান্সিয়াল ইকোনমিক ক্রাইসিসের ফলে। তারপরে আমরা আসি বেইজিং কনসেনসাস। তো ওয়াশিংটন কনসেনসাস যখন হয় 1989 এ, বেইজিং অর্থাৎ চীনের ইকোনমি খুব একটা পাওয়ারফুল ছিল না। জাস্ট ফিউ হান্ড্রেড বিলিয়ন ডলার, মেবি 300 or 400 বিলিয়ন ডলারের ইকোনমি ছিল। বাট মাও জেদুং তার যে কন্ট্রোভার্সিয়াল কিছু রিফর্ম, কালচারাল রিফর্ম, গ্রেট লিপ ফরওয়ার্ড সবগুলোই ফেইল্ড প্রমাণিত হয় এবং তারপরে চায়নার যে লিডার, গ্রেট লিডার ডেং শাওপিং তারপর নেতৃত্বে চীন আস্তে, আস্তে গ্রো করতে থাকে। ডেং শাওপিং যিনি বাইরের দেশে পড়াশোনা করেছেন এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তিনি বলতে পারছেন এবং তিনি বিভিন্ন আমেরিকান ইকোনমিস্ট যারা মিল্টন ফ্রিডম্যানের মতো ইকোনমিস্টকে তার দেশে ইনভাইট করেন এবং চীন আস্তে, আস্তে গ্রোথ শুরু হয়। তো চীন দীর্ঘদিন 1990 এর পর থেকে চীন খুব 1980 এর পর থেকেই চীন খুব ফাস্ট গ্রো হয় এবং 1990 এর পর থেকে আরো সুপার ফাস্ট গ্রো হয়। তো তারপর চীন 2004 এ জোসুয়া কুপার রেমো বেইজিং কনসেনসাসের কথা তুলে ধরেন। যখন কেউ খুব ফাস্ট কোনো জিনিস গ্রোথ করে সবাই চায় সেটাকে কপি করতে বা তার মধ্যে কি ফান্ড আছে যে কারণে সে হাইলি গ্রো করছে। তো এটার জন্য জোসুয়া কুপার রেমো বেইজিং কনসেনসাসের কনসেপ্ট দেন 2004 সালে। যেখানে তিনি কিছু পিলারের কথা বলেন যে কনস্ট্যান্ট এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ইনোভেশন, পিসফুল ডিস্ট্রিবিউশন, গ্রোথ অ্যান্ড গ্র্যাজুয়াল রিফর্ম, সেলফ ডিটারমিনেশন, ইনক্লুসিভ সিলেক্টিভ ফরেন আইডিয়াস। তো এখানে বেইজিং কনসেনসাসের কথা বলা হয়। তারপরে যখন ওয়াশিংটন কনসেনসাস ফেল হয়ে যায় তখন তার একটা অল্টারনেটিভ প্রপোজাল হিসাবে ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান জেমস ডব্লিউ উলফেনসন অল্টারনেট প্রপোজাল হিসাবে ওয়াশিংটন কনসেনসাসের রিপ্লেসমেন্ট হিসাবে সান্তিয়াগো কনসেনসাসের কথা তুলে ধরেন। যেখানেও কিছু সেট অফ টার্মস নর্মস এর কথা তিনি বলেন যাতে গ্রোথকে কে ধরে রাখা যায় বা আরো অ্যাক্সেলারেটেড গ্রোথ করা যায়। তো এই 3টে কনসেনসাস খুব সংক্ষেপে বললাম। নেক্সট দিন আমরা ন্যাশনাল ইনকামে ক্লাস শুরু করব। তো জাস্ট আগের ভিডিওটা তো হঠাৎ ইন্টারনেট চলে যাওয়ায় কমপ্লিট করতে পারিনি। এই ভিডিওটা দিয়ে সেটা কমপ্লিট করা হলো। থ্যাংক ইউ বন্ধুরা।